স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সময় ও সুযোগ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। রাজনৈতিক দল নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তার মন্তব্য রাজনীতি বিরোধী। 12 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন। সংস্কার, নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। জানান, নির্বাচিত সরকার ছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধান চ্যালেঞ্জিং। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি দিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। এদিকে সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতের কাপড় বিতরণে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে। জাতীয় প্রেস ক্লাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় বিএনপির আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশকে ধ্বংস করে দিয়েছে পতিত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কোন বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। র্যাবের হাতে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, প্রকৃত বিচারের মাধ্যমে তার বাহিনীর দায়মুক্তি সম্ভব। শতাধিক আয়নাঘরের অস্তিত্বের কথাও স্বীকার করেছেন র্যাব প্রধান। আর র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানান তিনি। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। অন্যদিকে চলছে গুম কমিশনের তদন্ত কার্যক্রম। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাজির হন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। কারওয়ানবাজারের র্যাব এর মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ডিজি বলেন, সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটির বিলুপ্তির বিষয়ে। প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে দায়মুক্তি সম্ভব বলে মন্তব্য করেন। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই। এক প্রশ্নে শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন র্যাব মহাপরিচালক। বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে, সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গি তৎপরতা দমনে আগের মতোই সক্রিয় থাকবে তার বাহিনী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ,
জুলাই আগস্টের গণহত্যার ঘটনা থামা চাপা দিতে ইন্টারনেট বন্ধ করেছিলেন তিনি। এছাড়া যাত্রাবাড়ি এলাকায় গণহত্যার বিষয়ে সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হবে 15 ডিসেম্বর। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে সবচেয়ে বেশি 400 মানুষ হত্যার শিকার হয় যাত্রাবাড়িতেই। কার নির্দেশে এই হত্যাকাণ্ড, আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। এদিকে বিজিবির বরখাস্ত সিপাহী শাহিনকে গুমের ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জোনায়েদ আহমদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন। এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম। সে প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিংয়ে কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং করেন বিক্রম মিস্ত্রি। জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। তার বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখছে। তিনি আরও বলেন, ভারত তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ তৈরি করে দিচ্ছে না ভারত সরকার। সংসদীয় কমিটিকে বিক্রম মিস্ত্রি বলেন, অন্তর্বর্তী সরকারকে তিনি জানিয়েছেন, সম্পর্ক একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টের দরপত্রে ঘটেছে তুঘলকি কাণ্ড। সরকারের দেয়া দরের চেয়ে প্রায় 95 কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট। এনসিটিবি বলছে, ছাপাখানা থেকে সুবিধা নেওয়ার প্রবণতা থেকে এমন কম দামে কাজ নেওয়ার ফাঁদ। পাঠ্য বই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা। হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিবির পাঠ্য বই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে 94.68 কম। অর্থাৎ মাধ্যমিকের পাঠ্য বই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত 75 লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র 4 লাখ টাকায়। কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া 6টি কোম্পানিরই, যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে 88.01 কম, আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে 56.53 কম দর দিয়েছেন কাজ পেতে। এনসিটিবি বলছে, ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে, ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা। ইন্সপেকশন যে এজেন্টগুলো পূর্বের রেকর্ড খারাপ, তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে এই উদ্দেশ্য নিয়ে যে তারা লোয়েস্ট পিপিআরের কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে, এরকম নিয়েই গত বছর -97% প্রাকুলিত দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল। তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? এবার যখন আমি দেখলাম যে -94% সে লোয়েস্ট হয়েছে, তাকে কি করে আমরা কাজ দিতে পারি? এটা তো হতে পারে না। মুদ্রণ সমিতি বলছে, ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা। সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে, যদি 5 টাকা ঘুষ দিয়ে 10 টাকা প্রফিট করা যায়, 1 টাকা ঘুষ দিয়ে 2 টাকা প্রফিট করা যায়, সে তো করবেই। চাপ তৈরি হয় আমাদের, তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্য হই আমরা। ফুললি বাতিল করে দেওয়া উচিত যারা এত লেসে টেন্ডার করবে। অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর। তো কোনোভাবেই সম্ভব না, এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই। আমাদের ধারণা ছিল যে ওরা রিটেন্ডার করে দেবে আর কি, যাদেরকে কাজ করে দিয়েছে তারাও অনেক কম। এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঋতুর হিসেবে শীতকাল আসতে বাকি আর 3 দিন, তবে এর মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশ জুড়ে। উত্তরাঞ্চলে রাতভর ঘন কুয়াশা সহ বইছে হিমেল হাওয়া। 2 দিন ধরে শীতের বাতাস লেগেছে রাজধানী ঢাকাতেও। শনিবার থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
অগ্রহায়ণের ২৭ তারিখ। বাংলা ক্যালেন্ডারে শীতকাল শুরু হতে বাকি ৩ দিন। তার আগেই হিমশীতল বাতাসে কাবু দেশের উত্তরাঞ্চল। রাতভর ঘন কুয়াশার সাথে ঝরছে শিশির। দুদিন ধরে শীতের বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতেও। বৃহস্পতিবার গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় যানবাহনের গতি সীমিত হয়ে পড়েছে। শীতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ। অতিরিক্ত শীত পড়ছে, তার কারণে আমরা কাজে যেতে পারছি না, কাজে কামে আসছি, ঘুরে চলে যাচ্ছি। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। বুধবারের চেয়ে নওগাঁয় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত এবং সকালে ঠান্ডা বাতাসে জুবুথুবু মানুষ। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। আজকে তো খুব কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। আজকে কাজে যাবো, খুব ঠান্ডা করতেছি। কাজ করতে যাচ্ছি কিন্তু কুয়াশার মধ্যে কাজ করা যায় না, আমি ঘুরে চলে আসলাম। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে শীতের দাপট। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করছেন ভুক্তভোগীরা। 15 ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেহেতু আমরা রোদের তাপ পাচ্ছি না, সেজন্য শীতের তীব্রতাটা কিছুটা বেশি পরিমাণে অনুভূত হচ্ছে। 15 তারিখের দিকে শৈত্যপ্রবাহর হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু জায়গায়। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। 20 বছর পর তুষারপাতের সাক্ষী হলো ভারতের পাহাড়ের শহর সিমলা। একই সাথে কনকনে ঠান্ডায় কাবু, জম্মু ও কাশ্মীর। বরফে ঢাকা মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে ছুটে যাচ্ছেন দেশি বিদেশি পর্যটক। এছাড়া তীব্র শীত ও তুষারপাত দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীনের কয়েকটি শহরে। বাদ যায়নি যুক্তরাষ্ট্রের টেনেসি ও মেইন অঙ্গরাজ্য। জারি করা হয়েছে সতর্কতা। বরফে আচ্ছন্ন ভারতের সিমলা, তবে এটি প্রতি বছরের শীত মৌসুমের চিত্র নয়। গেল 20 বছর পর এবার তুষারপাতের সাক্ষী হল হিমাচল প্রদেশের জনপ্রিয় এই শহরটি। সোমবার থেকে সিমলা সহ হিমাচল প্রদেশের নানা প্রান্তে তুষারপাত হচ্ছে। তাপমাত্রা পৌঁছেছে হিমাঙ্কের নিচে। সাদা বরফে ঢাকা পড়েছে সিমলার পাহাড়, রাস্তা, ঘরবাড়ি। শহরটির হিল রিসোর্ট এলাকা তুষারপাতের পর সেজে উঠেছে নতুন রূপে। তুষারপাতে বরফ জমেছে জম্মু ও কাশ্মীরে। রাজধানী শ্রীনগর সহ সোনমার্গ, পাহালগাম, গুরেজ ও কর্ণা শহরগুলো এখন বরফাচ্ছন্ন। এতে উপত্যকাটির সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে। তুষারপাতের টানে এরই মধ্যে সেসব এলাকায় ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে অবিরাম তুষারপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। তুষারপাত ঘটছে উত্তর ভারতের সিকিমে। প্রদেশটির ইয়াথাং, থাঙ্গু, লাচান, লাচুং এবং ইয়ুমথাং উপত্যকায় পাহাড় ও রাস্তাঘাট ছেয়ে গেছে বরফে। এই অপরূপ দৃশ্য মুগ্ধ করছে পর্যটকদের। এদিকে ব্যাপক তুষারপাতে আচ্ছাদিত হয়ে আছে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপ। অস্বাভাবিক শীতল আবহাওয়া এবং নিম্নচাপের কারণে অঞ্চলটিতে তুষারপাতের পাশাপাশি বয়ে যাচ্ছে প্রবল বাতাস। শ্বেত শুভ্র বরফের চাদরে মোড়া চারপাশ। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় রাজ্য শাংডংয়ে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কেরও নিচে। বাড়িঘর ও রাস্তাঘাটে বরফ জমে বিপাকে পড়েছে স্থানীয়রা। অপরদিকে যুক্তরাষ্ট্রের মেইন এবং টেনেসি অঙ্গরাজ্যের কোথাও কোথাও দেখা দিয়েছে তুষারপাত। বৈরী আবহাওয়ার কারণে সেসব এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করা হয়েছে। সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন মঞ্জুর করলেও ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি শুরুতে বাধা রয়েছে। ৩রা ডিসেম্বর একই আদালতে তার জামিন শুনানির দিন ২রা জানুয়ারি নির্ধারণ করেছিল। ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। ২৫ নভেম্বর ঢাকা থেকে
এই মামলায় গ্রেপ্তার হলে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। গতকালকে এসেছিলাম, গতকালকে শুনানিটা হয় নাই আনফরচুনেটলি। আজকে উনি অ্যাকসেপ্ট করেছেন আমাকে শুনবেন বা আমার লয়ারকে শুনবেন। লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে, কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে এসেছি। বৈরী আবহাওয়ার মধ্যেও এবার বাগেরহাটের রামপালে আমনের ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে সঠিক তদারকি ও প্রণোদনা পাওয়ায় আশানুরূপ ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। এদিকে ভোলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম লেগেছে, যদিও মৌসুমের শুরু থেকে কয়েক দফায় ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে ক্ষতির সম্মুখীন চাষিরা। এরপরও আশানুরূপ ফলনে খুশি তারা, তবে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কায় কৃষকরা। ভোর থেকেই মাঠে মাঠে ছুটছেন কৃষক, কেউ কাটছেন ধান, আবার কেউ আটি বেঁধে বাড়িতে নেওয়ার কাজে ব্যস্ত। বাগেরহাট উপজেলার রামপালের উজলকুর, বাইনতলা ও মল্লিকের বেড় ইউনিয়নে এভাবেই চলছে সোনালী আমন ঘরে তোলার আয়োজন। তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের ভালো ফলনে কৃষকের ঘরে ঘরে উৎসবের আমেজ। সময়মতো বিনামূল্যে উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ পাওয়ায় ফলন ভালো হয়েছে, এতে খুশি কৃষকরা। বৃষ্টি অনুকূলী রয়েছে, আবহাওয়া অনুকূলী, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সার কীটনাশক দেওয়াতে খুব ভালো ফলন। গতবারের থেকে এবার ধান হয়েছে পাই আমরা খুশি। প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ, সার ও অন্যান্য উপকরণের পাশাপাশি পরামর্শ দেয় কৃষি বিভাগ। ফলে ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে বলে জানান কর্মকর্তারা। কৃষকদেরকে আমরা উন্নত প্রযুক্তি সরবরাহ করেছি, ফলে লবণাক্ততা ও জলাবদ্ধতা রামপাল উপজেলার যে প্রধান সমস্যা সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। রামপালে চলতি বছর ৮,৪১৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে ২৪,৪০৩ টন। এদিকে ভোলার ৭ উপজেলার ফসলি মাঠেও এখন উৎসবের আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও পোকার আক্রমণের পরেও আশানুরূপ ফল হওয়ায় তাদের মুখে এখন স্বস্তির হাসি। তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাজ করছে কৃষকদের মাঝে। বন্যার পানিতে জ্বালা সব নষ্ট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে জ্বালা বুনছি, বোনার পরে এই জমিন রোপণ করেছি, তাতে আমাদের অনেক বাম্পার ফলন হয়েছে। কেজি দাম ৩৩ টাকা, আমরা পাইতেছি 25 টাকারও কম, 25 টাকাও পাইছি না দাম। তাহলে এই দামে তো আমাকে পোষাইতেছে না। বাজার হিসাবে আমাকেও মনে করেন আমাকেও একটু হয়, আমাদের একটু বাড়ায় বা দেখিয়া দিলে একটু খুব ভালো হয়। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের নানা প্রণোদনার কথা জানালেন কৃষি কর্মকর্তা। খাদ্য বিভাগ ধান ক্রয় কার্যক্রম কয়েকদিনের ভিতরে শুরু করবে। যখন খাদ্য বিভাগ ধান ক্রয় শুরু করবে, দেখবেন বাজার দর বা বাজারে যে ধানের দামটাও বেড়ে যাবে। চলতি মৌসুমে ভোলায় ১,৭৬,০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১,৭৩,০৩২ হেক্টর জমিতে। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। উদ্বোধন করা হয়েছে বিশ্ব ক্ষুধা সূচক। বুধবার ঢাকার বনানীর একটি হোটেলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই কর্মসূচির উদ্বোধন করেন। ক্ষুধা শূন্য বাংলাদেশের পথে বাধা এবং অতিক্রমের উপায়ে এই প্রতিপাদ্যে ওয়ার্ল্ড হাঙ্গার হেলথে বাংলাদেশ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে জলবায়ু স্থিতিস্থাপকতা, শূন্য ক্ষুধা এবং জেন্ডার সমতা নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়, ক্ষুধা সূচকে উন্নতি হলেও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২-এর প্রতিশ্রুতি পূরণ থেকে অনেক দূরে আছে বাংলাদেশ। দেশের বিভিন্ন জায়গায় এখনও মানুষ তীব্র খাদ্য সংকটে আছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১১.৯% অপুষ্টিতে ভুগছে। ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এই পার্টনারশিপের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাংলাদেশকে ব্যবসার গ্লোবাল হাব করতে কাজ করার কথা জানান তিনি। আর বাংলাদেশের বাজারে বিশ্বমানের প্রযুক্তি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেন হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং। এদিকে এই পার্টনারশিপের আওতায় বৈশ্বিক মান বজায় রেখে নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় তৈরি হচ্ছে হাইসেন্সের পণ্য। অনুষ্ঠানে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনার সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
রাজধানীতে অনুষ্ঠিত হলো অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট AAAB হাব। সোমবার বনানী ক্লাবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে 60টির বেশি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী, প্রধান নির্বাহী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ছিলেন। অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি সানাউল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আক্তার। বিজ্ঞাপনী সংস্থা এবং গ্রাহকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে পারস্পরিক বুদ্ধিবৃত্তিক বোঝাপড়া উন্নয়নের তাগিদ দেন তিনি। ময়মনসিংহে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দুপুরে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে সেমিনার ও সম্মাননা দেওয়া হয়। বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ ছিলেন প্রধান অতিথি। ঢাকা উত্তরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিপন, ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার অঞ্জন কুমার সাহা, ভ্যাট ও কাস্টমস বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাইদুল আহমেদ বক্তব্য রাখেন। সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।